বিএনপি ভাবছে তারেক জোয়ার চলছে, কিন্তু আসলে জোয়ার বইছে জামায়াতের। প্রমাণ সর্বশেষ জোকসু নির্বাচন। বিএনপি ভাবছে তারেক রহমানের দেশে ফেরার জোয়ারে সারা দেশের বেশিরভাগ আসনে জিতে ক্ষমতায় আসবে তারা, কিন্তু মাঠের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আমরা শুনতেছি যে অনেকে নাকি কেন্দ্র দখল করতে আসবে, শুনছেন নাকি আপনারা? আচ্ছা, তো কেন্দ্র দখল করতে আসলে আমরা কি করব? আচ্ছা, আপনারা আসছেন, ঠিক আছে, কেন্দ্রটা দখল করেন, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, এটাই তো হবে নাকি? কি করব আমরা? যদি কেন্দ্র দখল করা জায়েজ হয়, রাষ্ট্রীয়ভাবে সংবিধানে পাশ করতে হবে যে কেন্দ্র দখল করা জায়েজ, তাহলে আমরা সেটা মেনে। আর যদি সেটা না হয়, এটাকে একটা অন্যায় কাজ হিসেবে বিবেচনা করে আমরাও সেটার প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ছাত্র শিবির ক্যাম্পাসগুলো ঠিক একই কাজ করেছে, আমাদেরকে কম ডিস্টার্ব করে নাই, আমাদেরকে কনফ্লিক্ট তৈরি করার জন্য, মারামারি করার জন্য, আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য কম চেষ্টা করে নাই। কিন্তু আমরা আমাদের ধৈর্য দিয়ে, প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি সে কনফ্লিক্টকে এড়িয়ে চলা। কিন্তু আমাদের সাথে যদি কেউ বাড়াবাড়ি করতে আসে, মনে রাখবেন এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব, তাদের সেই বাড়াবাড়িকে থামিয়ে দেওয়া। পারবো না ইনশাল্লাহ? আমাদের সামনে যে নির্বাচনটি আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 2026 সনের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন হওয়ার কথা, সে নির্বাচন নিয়ে নানা রকম, যাকে বলা হয় ব্যাখ্যা, বিবৃতি, নানা রকম প্রেডিকশন ইত্যাদি চলছে। যারা সন্দেহবাদী লোক তাদের বক্তব্য নির্বাচন হবে না, যারা আশাবাদী লোক তাদের বক্তব্য যে কোনো মূল্যে নির্বাচন হবে। কেন হবে? এ কারণ হলো যে আমরা চাচ্ছি নির্বাচন হতেই হবে। তো উত্তর হলো যে আমরা তো ইতিপূর্বে অনেক কিছু চেয়েছি। আমরা গণতন্ত্র চেয়েছি, এখনো চাচ্ছি। 2014, 18, 24 এই নির্বাচন আমরা চাইনি। তো আমরা যে নির্বাচনগুলো চাইনি সেইগুলো শাসক দলকে বোঝাতে 10 বছর সময় লেগেছে। তো সেই অর্থে এখন আমরা চাইলি যে এই মুহূর্তে নির্বাচন হবে, তার গ্যারান্টি কোথায়? এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টি হলো যে নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে কিভাবে নির্বাচন হবে? এটি বিস্ময়কর, এটি অভাবনীয়, একটি জাদুকরী নির্বাচন। সারা দুনিয়া অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে, যেখানে সকল মানুষ ইতিহাসে সকল রেকর্ড ব্রেক করে নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হবে, দলে দলে গিয়ে হা ভোটে ভোট দিয়ে বা ছিল মেরে হা ভোটকে জয়যুক্ত করবে, বিপ্লবকে সুসংহত করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করবে, আর অন্য যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটে স্বাক্ষর করে যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে। বিষয়টি আসলে অতটা সহজ আমার কাছে সেটা মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে বলে যাচ্ছি। সেটা হলো, আপনি আপনার জীবনকে নিয়ে চিন্তা করুন, দেখবেন যে আপনার জীবনে যে ভালো কাজগুলো করেছেন, সেই ভালো কাজগুলো আপনাকে কখনো প্রলুব্ধ করে না দ্বিতীয়বার আরেকটি ভালো কাজ করার জন্য। এর কারণ হলো যে ভালো কাজের ফলে মানুষের অন্তরাত্মা তৃপ্তি পায় ক্ষণিকের জন্য, কিন্তু নানামুখী সমালোচনা, বহু বিতর্ক এবং যাকে বলা হয় ভালো কাজের পথে নানা রকম বাধা বিপত্তির কারণে মানুষ ভালো কাজ আসলে দ্বিতীয়বার করতে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু মন্দ কাজের অনেক বাধা, অনেক ব্যর্থতা, কিন্তু মন্দ কাজের একটা ইন্দ্রিয়গত তৃপ্তি রয়েছে। সেই তৃপ্তিটা খুবই জঘন্য। ধরুন, কেউ ডাকাতি করলো, কেউ চুরি করলো, কেউ ধর্ষণ করলো, অন্যের হক নষ্ট করলো, অন্যের জায়গা জমি দখল করলো, পরস্ত্রী হরণ করলো, নানা রকম অপকর্ম, ভোট বাক্স ছিনতাই করলো, ব্যালট বাক্স ছিনতাই করলো, বিনা ভোটে এমপি হয়ে মন্ত্রী হয়ে দাপট দেখালো 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে জেল খাটলো, জুলুম খাটলো, তারপরে মার খেলো, লাথি খেলো, গুঁতো খেলো, কিন্তু তারপরে মানুষ মন্দ কাজ করতে চায়। এই কারণটা হলো যে মন্দ কাজে শ্রম খুব অল্প, একেবারে শ্রম অল্প। আর যতদিনই আনন্দ করা যায় বিনা পরিশ্রমে, মাগনা মাগনা যদি
কোনো একটা জিনিস পাওয়া যায়, তখন সেটার একটা যে পাশবিক আনন্দ, এটা মানুষের যে সেই প্রাগৈতিহাসিক যে পশুর চিন্তা, সেই পশুর চিন্তার মধ্যে তাকে একত্র করে ফেলে। ফলে আপনি দেখুন যে হাজার হাজার বছর ধরে এত মানুষ গ্রেপ্তার হচ্ছে, ডাকাতি বন্ধ হচ্ছে না, ছিনতাই বন্ধ হচ্ছে না, পকেট মারের যে কাজ, একবার চিন্তা করুন তো কি ঝুঁকিপূর্ণ কাজ। বা গ্রামে যে আমাদের যে ছোটবেলা আমরা দেখলাম সিধেল চুরি করত, সারা গায়ে তেল মেখে উলঙ্গ হয়ে, তারপরে শেষে সেই ঘরে শীত কেটে ঢুকতো, অনেকে ধরা পড়তো, মার খেত, অনেকে আহত হতো, তারপরে শেষে এত কষ্ট করে কি চুরি করত? 4-5 জোড়া স্যান্ডেল, কয়েকটা ডিম, কয়েকটা কাঁসার পাতিল, ইত্যাদি ইত্যাদি, সব মিলে 200 টাকাও হয়তো হতো না। আমি যে সময় আমাদের গ্রামে শীতল চুরি হতো ওইরকমই, এবং এটা নিয়ে গ্রামে সে প্রচুর বিচার সালিশ হতো, চোরকে পিটানো হতো, অনেক সময় জেলে দেওয়া হতো, কিন্তু এসে আবার সে সেই শীতল চুরি সে করতো। এটা কারণ হলো যে মানুষ মন্দ কাজের মধ্যে এক ধরনের পাশবিক আনন্দ সে লাভ করে। এটা অনেকটা নেশার মতো। মদ, গাঁজা, সিগারেট, এইরকম যে বাজে নেশা আছে, ওইরকম মন্দ কাজেরও নেশা। তো আমাদের রাজনীতিতে ভালো নজির খুব অল্প, কিন্তু অসংখ্য মন্দ নজির রয়েছে। আর সেই মন্দ নজিরের মধ্যে অন্যতম একটি মন্দ নজির হলো নির্বাচনে কারচুপি করা, ব্যালট বাক্স ছিনতাই করা, ভোট ম্যানিপুলেট করা, ইত্যাদি নানা কুকর্ম। এবং সেই কুকর্মগুলোর মধ্যে 3টি পিরামিড রচিত হয়েছে। মিশরের যেমন 3টি বিখ্যাত পিরামিড রয়েছে, ইজিপ্টের রাজধানী কায়রোর কাছাকাছি দ্য গ্রেট পিরামিড। তা আমাদের নির্বাচনের যে রাজনীতি, সেই রাজনীতির 3টি গ্রেট পিরামিড হলো 2014, 18 আর 24 নির্বাচন। তো এই নির্বাচনে আওয়ামী লীগ যে ব্যাপক সফলতা দেখিয়েছে, এই নির্বাচনকে ব্যবহার করে আওয়ামী লীগ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে সুবিধা ভোগ করেছে টানা 10টি বছর। ফলে যে কোনো মানুষকে এটি প্রলুব্ধ করবে। 1 2 নম্বর হলো যে এই মন্দ কাজের ফলে যে উদাহরণগুলো তৈরি হয়ে আছে সমাজে, রাষ্ট্রে, কৃষ্টি, কালচারে, এগুলো দূর করা খুবই কঠিন একটা বিষয়, খুব বড় মাপের সমাজ সংস্কারক এবং রাজনীতিতে বিপ্লবী যে ক্যারেক্টারিস্টিক্স, এটি না থাকা পর্যন্ত কোনো নেতার পক্ষে এই ধরনের পরিবেশ পরিস্থিতি পরিহার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে 2026 সনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা আমরা ভাবছি, যে সম্ভাবনা আমরা দেখছি, সেই সম্ভাবনার পাদপীঠে একেবারে শকুনের মতো 2024 সনের আমির নির্বাচন হা করে সেই নির্বাচনে যারা কুশীলব তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে প্রলুব্ধ করছে এবং তাদেরকে আকর্ষণ করছে, আয় আয় আয়, আমার মতো করে একটা অদ্ভুত নির্বাচন কর। তো সেক্ষেত্রে আগামীতে নির্বাচন যেটি হবে তার জন্য সবচেয়ে বড় বাধা হবে, বিঘ্ন হবে এই 2024 সনে যে আমির নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের একটা প্রতিবেশ অ্যাভয়েড করা বা পরিহার করা। দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনের ময়দানে যে ফেব্রুয়ারি মাস, এই মাসটি এই মুহূর্তে যারা সবচেয়ে সফল রাজনৈতিক দল, সম্ভাবনাময়, শক্তিশালী, যারা আগামী দিনে ক্ষমতায় আসবে বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি রীতিমতো একটি গজবের মাস। এবং এই গজবের মাসে 1996 সনে তারা একতরফা নির্বাচন করেছিল, এবং সেই একতরফা 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটার পথ ধরেই বাংলাদেশের রাজনীতির যত কলঙ্ক পরবর্তীকালে 96 সালের পরে যত কলঙ্ক, দুর্ভোগ এবং দুর্দশা, এটি ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। এবং সেই নির্বাচনের দুর্নাম এবং বদনাম বিএনপি কিয়ামত পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পারবে না। ওই নির্বাচনের আগে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এবং ওই নির্বাচনটিকে বানচাল করার জন্য যে পরিমাণ লড়াই সংগ্রাম করতে হয়েছে, এবং ওই নির্বাচনটি অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, যার দায় থেকে, দুর্ভোগ থেকে বিএনপি এখনো বের হতে পারছে না। ফলে বিএনপির সঙ্গে 15 ফেব্রুয়ারি নির্বাচন, মাগুরা নির্বাচন,
তারপরে গ্রেনেড হামলা, জজমিয়ার নাটক, এরপর তেজগাঁয়ের কুখ্যাত নির্বাচন ইত্যাদি যে সকল যাকে বলা হয় কলঙ্ক লেগে আছে, সেই কলঙ্কের সঙ্গে বাংলা ভাই, সেই কলঙ্কের সঙ্গে শায়ক আব্দুর রহমান, সেই কলঙ্কের সঙ্গে সারা বাংলাদেশের সেই জজ কোর্টগুলোতে একই সঙ্গে বোমা হামলা, জঙ্গিবাদের উত্থান, আরো কত কিছু। এবং এই কলঙ্ক থেকে বের হওয়ার জন্য বিএনপি এখন তাকে নতুন করে চেষ্টা করতে হচ্ছে। এবং আপনি দেখুন যে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে, মানে হি বিকাম এ জেন্টলম্যান। সে এমন ভদ্র হয়ে গেছেন, মেপে মেপে কথা বলছেন, রীতিমতো আমাদের মায়া লাগছে যে একটা মানুষ এত রাতারাতি পরিবর্তন হন কি করে, এত ভদ্র হন কি করে। তো তিনি চেষ্টা করে যাচ্ছেন, সবাই বলা বলি চেষ্টা করছেন যে না, এবার তারেক রহমান সাহেবের ব্যাপক পরিবর্তন হয়েছে, আর স্বাধীনতা বিরোধী চক্র তাকে ঘেরাও করতে পারবে না, আর সেই হাওয়া ভবনের কুশীলতা তার আশেপাশে স্থান পাবে না। আর যে সমস্ত লোক সেই 10টা কসর মামলা, গ্রেনেড হামলা, যে সকল ইলেকশন ম্যানিপুলেশন থেকে শুরু করে পত্রপত্রিকার উপর যে জুলুম অত্যাচার চলছিল ওই সময়টিতে, সেগুলো আর চলবে না। যাই হোক, এগুলো সব আশার কথা, আমরা আশান্বিত থাকি। ভালো আশা করা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আমরা সেই বিতর্কে না গিয়ে আমরা যেটি বলতে চাই সেটি হলো যে যখন মানুষের জীবনে একটি মন্দ ঘটনা ঘটে, সেই মন্দ ঘটনার প্রতিক্রিয়ায় বারবার শুধু মন্দ বিষয়গুলো তাদেরকে টানতে থাকে, ভীষণ রকম টানতে থাকে। এবং একটা বিষয় আপনি দেখবেন যে আমরা কবরে রাখার সময় যেটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ হে মানুষ, মানে আল্লাহর বক্তব্য পবিত্র কালামের পাকে যেটা বর্ণনা করা হয়েছে, হে মানুষ, এই মাটি থেকে তোমার উত্থান হয়েছিল, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হলো, এবং এই মাটি থেকেই তোমাকে আবার মানে উঠানো হবে কিয়ামতের দিন। এর অর্থ যে মানুষের যেখানে শুরু সেখানেই শেষ হয়, যেখান থেকে তার উত্থান হয় সেখানে তার পতন হয়। ঘুরে ফিরে একটা সার্কেলের মধ্যে মানুষ সবসময় ঘুরতে থাকে। তো সেই দিক থেকে জামাতের একটা সার্কেল আছে, বিএনপির একটা সার্কেল আছে, আওয়ামী লীগের একটা সার্কেল আছে। অতীতে জামাত বহুবার তাদের সেই সার্কেলের মধ্যে পড়ে কখনো বৃহস্পতির তুঙ্গে উঠেছে, আর কখনো শনির দশায় পড়ে ঘুরপাক খেয়েছে। বিএনপির একই অবস্থা, আওয়ামী লীগের একই অবস্থা। এখন আওয়ামী লীগের কপালে শনির দশা, বিএনপির বৃহস্পতি, আর জামাতের বৃহস্পতি প্রায় শেষের পথে। তো সেদিকে প্রশ্ন হলো যে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের সময়টিতে বৃহস্পতির যে গ্রহ সেটার যে চক্র, সেটি কার দিকে থাকবে? বিএনপির থাকবে, আওয়ামী লীগের দিকে থাকবে, নাকি জামাতের দিকে থাকবে? সময় খুব বেশি নেই, হায়েস্ট 1 মাসেরও কম সময় আছে। তো এই 1 মাসের কম সময়ের মধ্যে যদি আপনি নির্বাচনের অনুষ্ঠান ধরেন, সামনে পিছনে আরো কিছু ফর্মালিটিস বাদ দেন, ছুটির দিন বাদ দেন, 2 সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যে আমরা একটা প্রধানমন্ত্রী পাচ্ছি, আমরা একটি দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় দেখতে পাচ্ছি, নতুন রাষ্ট্রপতি দেখতে পাচ্ছি, আরো কত কিছু। এখন বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তো, যে যার অবস্থানে থেকে, যে আমরা এই জিনিসগুলো যেটা কাগজে কলমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটার ব্যাপারে কি আপনার অন্তর সাড়া দিচ্ছে? আপনার পরিবেশ প্রতিবেশ কি আপনাকে জানান দিচ্ছে? অথবা আপনি বিশ্বাস করছেন যে আসলে এইভাবেই এত কিছু হবে? এইগুলো এক। 2 নম্বর হলো যে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটিতে এই অল্প সময়ের মধ্যে সাড়া ফেলে আমরা সবাই অংশগ্রহণ করব। তারপরে সেখানে যে কজন ভোট দিবেন সেই কটি ভোটই কাউন্ট হবে, যেভাবে রেজাল্ট ছাপানো হবে সেইভাবে, মানে মানুষ যেভাবে ভোট দিয়েছে সেভাবে রেজাল্ট ছাপানো হবে, আর মানুষের আশা আকাঙ্ক্ষা সেই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। অথবা আমির মতো বা 15 ফেব্রুয়ারির মতো, মানে এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনে অতীতের যে রাহুগ্রাসগুলো বিএনপিকে গ্রাস করেছিল, তো সেই রাহুগ্রাস বা সেই ত্রিশূলগুলো আবার বিএনপির দিকে ধেয়ে আসছে কি না, এটা আপনারাই চিন্তা করুন। এবং তার সঙ্গে সঙ্গে যে যার অবস্থানে থেকে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশের প্রতি শান্তি নাজিল করেন,
আমরা ভালো একটি রাজনৈতিক পরিবেশ পাই এবং যে যার অবস্থানে থেকে আমরা যেন শুকরগুজার বান্দা হিসাবে স্বাধীন সার্বভৌম দেশের সুনাগরিক হিসাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং সসম্মানে মরতে পারি।